অতীত। দ্রুত পা চালাচ্ছে ইরাম। ঘড়ির কাঁটায় রাত প্রায় 10:30। আজকে স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। সে শিক্ষিকা হিসেবে আয়োজনের দায়িত্ব ছিল। অনুষ্ঠান শেষে অফিস থেকে বেতন তুলে ফিরতে ফিরতে এত দেরি। এমন দেরি বেশ অনেকদিন বাদেই হলো। শাড়ির আঁচল মাথায় তুলে ঘুমটা দিয়ে এগোলো সে। এলাকার মুরব্বীগণ এ সময়ে রাতের খাবার শেষ করে হাঁটতে বেরোন। মোড়ের টং দোকানে চা সিগারেটের আড্ডায় মাতেন। আজও ব্যতিক্রম নয়। 3-4 জন বৃদ্ধ এবং বয়স্ক লোক পুরুষদের একটা দল আয়েশ করে চা খেতে খেতে আলাপ করছে। ইরাম রাস্তার ওপর পাশ দিয়ে যাচ্ছে। ঘুমটাটা একটু লম্বা করেই টেনে দিল এবার। মুরব্বীদের দৃষ্টিতে পড়তে চায় না, কিন্তু পড়তে হলো। সঙ্গে সঙ্গে আড্ডার বিষয়টাও বদলে গেল। বুঝলেন রফিক মিয়া, মায়া মানুষ 20তেই বুড়ি, 30-এর দাদি। বিয়ে শাদি ছাড়া মায়াগো সুখ নাই, সংসার ছাড়া কোনো গতি নাই। আজকালকার মায়াগো দেখছেন কেমন বেডা মানুষের মতন এদিক সেদিক দৌড়ায় বেড়ায়, রাত বিরাতে রাস্তায় রাস্তায় হাঁটে। এরপর অঘটন ঘটলে সব পুরুষকে দোষ। আরে তুই মাইয়া মানুষ, তোর ইজ্জতের চিন্তা নাই? ঠিক ঠিক। অদূর থেকে হেঁটে গেলেও আসরের আলোচনার বিষয়বস্তু যে ইরাম স্বয়ং, সেটা বুঝতে তার বেগ পোহাতে হলো না। পাত্তা না দিয়ে সে হাঁটায় জোর বাড়ালো। ঠিক তখনই ডাক ভেসে এলো এক মুরব্বীর। কি গো ইরাম মা, আইলা কোন দিক দিয়া? গুরুজন। উত্তর না দিলে বেয়াদবি হবে, তাই ইরাম থামল। খানিকটা এগিয়ে গিয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম। এই তো স্কুলে আজ ফাংশন ছিল, তাই একটু দেরি। রাহাত আর ইহান মিয়া কি তোমার আনতে যাইতে পারে না? একলা মায়া মানুষ রাত বিরাতে খালি দৌড়াদৌড়ি করো, বিপদ আপদ হইলে। রাহাত তো এখন কাজ করে, ইহানও পড়াশোনায় ব্যস্ত। ব্যাপার না চাচা, আল্লাহ যার সাথে থাকেন তার ভয় কিসের? এই ভাই ভাই কইরাই তো জীবন যৌবনটা ধ্বংস করলা। তা মোখলেস মোল্লার পোলার সাথে নাকি তোমার সম্বন্ধ চলতেছিল, আগাইছে? আমাগো জানাইও মাইয়া, তোমার অভিভাবক তো এক প্রকার আমরাই। তোমার একটা গতি হইলে আমরা শান্তি পাই। ইরাম একটি ঢুক গিলল। ভীষণ অস্বস্তি হলো তার। উক্ত মোখলেস মোল্লার সাথে তার সম্বন্ধের আরও 1 মাস আগে ভেস্তে গিয়েছে, সেটা আর জানালো না। যেন ইচ্ছে করে তাকে নিজ প্রমাণ করতে অন্তিক শান্তি লাভের উদ্দেশ্যে গুরুজন নামক মানুষগুলোর পক্ষ থেকে প্রশ্নটা করা হয়েছে। মাথা নিচু করে ইরাম বলল, জি চাচা, দরকার পড়লে অবশ্যই জানাবো। সালাম দিয়ে চলে গেল ইরাম। পিছন ফিরে তাকালো না, শুনলেও না কিছু। তাকে ঘিরে এলাকার গাল গপ্পের অভাব নেই। একমাত্র মেয়ে যে 30 ছুঁয়েও এখনো বিয়ের পিঁড়িতে বসতে পারেনি। সমাজের মানুষগুলোর জন্য সে বিশ্বের অষ্টম আশ্চর্য। ঠিক তেমনই কটাক্ষের বস্তু। বছর বছর ধরে এসব ইরামের গায়ে শুয়ে এসেছে। এখন আর বুকে লাগে না। এতগুলো বছর যখন একটা পরিবারের পিছনে দিয়েছে, তখন আর কিছুটা সময়ও ক্ষতি কি? যদিও ইরামের আজকাল মনে হয় সে আজীবন এই সংসারের ঘানি বইয়েই বাঁচবে, আর 5টা মেয়ের মতন তার নিজ সংসার বলে কিছু কোনোদিন হবে না। মুন্সিবাড়ির মানুষগুলো এখনও জাগ্রত, এত জলদি ঘুমায় না। ইরাম আস্তে করে গেট খুলে ভেতরে ঢুকল। জুতা খুলে প্রতিদিনের মতো তাকে রেখে পা মুছে ভেতরে এলো নিঃশব্দে। বহু কষ্টে একটা বেসরকারি প্রাইমারি স্কুলে সে গত বছর টিচার হিসেবে জয়েন করেছে। বেতন 20,000। আজ এই মাসের বেতনটা হাতে পেয়েছে। প্রতি মাসে বেতনের অর্ধেক টাকা সে সংসারের খরচ হিসেবে দিয়ে দেয়। এবারের কোনো ব্যতিক্রম ঘটবে না। টাকা গুনতে গুনতে নিস্তালায় রাহাতের রুমে এগোলো সে। স্বামী স্ত্রী উভয়ই কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করছে বোধ হয়। বুঝার চেষ্টা করো, ইরাম আপুকে এইভাবে দিনের পর দিন এ বাড়িতে রাখা সম্ভব নয়। আড়াল থেকে শোনার ইচ্ছে না থাকলেও ইরাম নিজের নামটা শুনে থমকালো। রাহাতের স্ত্রী মিথিলা নরম গলায় স্বামীকে বলছে, দেখো রাহাত, আমাকে কুটনি ভাইয়ের বউ ভেবো না। আমি শুধু বাস্তবতা বলছি। আমরা এতদিন একা ছিলাম, সমস্যা হয়নি। কিন্তু এখন আমরা আর একা নই। আমাদের যমজ সন্তান এসেছে দুনিয়ায়। ওদের দেখতে হবে, বড় করতে হবে। আজও ছোট্টটি আছে বলে বিশেষ প্রভাব পড়ছে না, কিন্তু যত বড় হবে তত আর্থিক আর মানসিক চাপ বাড়বে। আপুর বয়স হয়েছে, সমাজের মানুষ নানান ধরনের কথা বলে বেড়ায়। আপুর নামে ওসব শুনলে
আমারও খারাপ লাগে। উনি এই সংসারের জন্য কম করেনি, কিন্তু দিন শেষে এটা ওনার নিজের সংসার নয়, আমাদের সংসার। ওনাকে আজ হোক কাল হোক নিজের সংসারে যেতেই হবে। আমিও ভাবছি মিথিলা, তোমার কি মনে হয় আমি হাত গুটিয়ে বসে আছি? বাবা নেই, আমার উপরেই তো দায়িত্ব এই সংসারের। নিজের বোনকে ভালো হাতে তুলে না দিয়ে শান্তি পাই? কিন্তু কিছু তো হচ্ছে না আপুর বয়সের জন্য। এমনিতেও সম্বন্ধ পাওয়াটা মুশকিল। যাও বা আসছে দ্বিতীয় বিয়ে, আগের বাচ্চা আছে, প্রবাসী, মধ্যবয়স্ক, বৃদ্ধ। আমি কিভাবে এগোই? রাহাত বলল। মিথিলা মাথা ঝাঁকিয়ে ব্যক্ত করল, তো কি হয়েছে? মানুষ কি দ্বিতীয় বিয়ে করে না নাকি? ওই ছেলেদের সংসার অন্য কোনো মেয়ে করবে না? দ্বিতীয় তৃতীয় বিয়ে কোনো ব্যাপার না, আগের বাচ্চাও ব্যাপার না। আপুর বয়স হিসেবে ঠিকই আছে এসব। এখন তো তুমি কচি ছেলে পাবে না। কচি ছেলেরা আপুকে কেনই বা বিয়ে করবে? অদ্ভুত। তুমি যাই পাও তাই বিবেচনা করে দেখো। শুধু ভালো ঘরের মোটামুটি ব্যক্তিবান ছেলে হলেই হবে। বিয়ের পর এমনিতেও মেয়ে মানুষদের অনেক কিছু অ্যাডজাস্ট করে চলতে হয়, যেমন আমি করছি। ইরাম এমন সময় দরজা নক করল, যেন মাত্র এসেছে। মিথিলা এবং রাহাত উভয়ই নিজেদের সামলে নিল। আস্তে করে ইরাম ভেতরে ঢুকল, মলিন হাসি মেখে তাকালো। এসে গিয়েছিস ভাই? খেয়েছিস রাতে? হ্যাঁ আপু, খেয়েছি। তুমিও যাও, ফ্রেশ হয়ে খেয়ে নাও। মিথিলা যাও, আপুর খাবারটা গরম করে দাও। মিথিলা মাথা নেড়ে স্বামীর আজ্ঞা পালন করতে এগোচ্ছিল। ইরাম তাকে থামালো। একটি হাত তুলে সেখানে 10,000 টাকা রেখে বলল, এই নাও, এই মাসের টাকাটা খরচ করো মন মতো। আর বাবুদের জন্য কিছু লাগলে অবশ্যই আমাকে বলবে। ভাই আমার নতুন চাকরি পেয়েছে, এখনই এত টাকা ইনকাম করতে পারবে না। তাছাড়া তোমাদের সঞ্চয় তো জরুরি, বলো। আমি গেলাম। আর হ্যাঁ, খাবার গরম করতে হবে না তোমাকে, আমি নিজে করে নেব। সারাদিন বাবুদের পেছনে খাটতে থাকো, আজকে একটু বিশ্রাম নাও। শুভরাত্রি। আর দাঁড়ালো না ইরাম, উল্টো করে রুমের বাইরে চলে গেল। সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে উঠতে উঠতে সে ভাবল, মুরব্বীরা ঠিক বলেনি, 30-এ মেয়েরা শুধু দাদি হয় না, মরে যায়। ঠিক 2.5 মাসের মাথায় যখন ইরামের জন্য সম্বন্ধটা আসলো, তখন সে আর বিশেষ বিবেচনা করেনি। পাত্র নিজে থেকে রাহাতের মাধ্যমে বাড়িতে প্রস্তাব পাঠিয়েছে। নাম অরণ্য মির্জা সৌদাগর। রাহাতের ভাষ্যমতে বিরাট এক ব্যবসায়ী। গাজীপুরে নাকি 3টা ফ্যাক্টরি আছে। বয়সটাও ইরামের কাছাকাছি। ভদ্রঘরের ভদ্র সন্তান। সমস্যা হলো এতিম। বাবা মা আত্মীয় স্বজন বলতে 3 কুলে কেউ নেই। এত বড় একজন মানুষ ইরামের মতো কাউকে নিজে থেকে বিয়ে করতে চাইছে, ব্যাপারটা সন্দেহজনক মনে হলেও এতিম শোনার পর থেকে সেটা খানিক ধামাচাপা পড়ে গিয়েছে। এত চিন্তা করে কি হবে? দেখা করা যাক, কথা বলেই না হয় বোঝা যাবে। আজ তাই একটা ক্যাফেতে বসেছে ইরাম। মিথিলার তোড়জোড়ের কারণে হালকা পাতলা সাজও হয়েছে। ব্লক প্রিন্টের সালোয়ার কামিজ, খোলা চুল আর কাজল টানা চোখ। চেয়ে আছে সে বাইরের দিকে। অন্যমনস্ক হয়ে ঠিক এমন সময়ই কণ্ঠটা কানে এলো তার। কি আছে ওই দেওয়ালে, যা জেকে বসেছে আপনার খেয়ালে? এমন কাব্যিক কথা প্রথমবারেই ইরামের মনোযোগ আকর্ষণ করে নিল। ঝট করে ফিরে তাকালো সে। দাণ্ডায়মান এক সুঠাম সুদর্শন ব্যক্তি। ক্রিম বর্ণের শার্ট আর কফি বর্ণের ফর্মাল প্যান্ট। খানিকের জন্য ইরাম বাকরুদ্ধ হয়ে গেল। পুরুষ মানুষ এতটা আকর্ষণীয় এবং সুন্দর হতে পারে তা আগে জানা ছিল না। ছবিতে রাহাত দেখিয়েছে ব্যক্তিটিকে, কিন্তু ছবির চাইতে বাস্তব মানুষটা আরও বেশি মনোমুগ্ধকর। ইরাম নিষ্পলক চেয়ে রইল। টানা চোখ জোড়া সম্পূর্ণ কালো নয় যেন, অতি হালকা বাদামির মিশেলে আছে তাতে। তীক্ষ্ণ চোয়াল, ক্লিন শেভ করে এসেছে আজও বোঝা যাচ্ছে। চুলগুলো জেল দিয়ে ব্যাক ব্রাশ করে রাখা, একগুচ্ছ লুটিয়ে পড়েছে কপালের উপর। ইরামের বুঝতে বাকি রইল না তার সামনে দাঁড়িয়ে আছে অরণ্য মির্জা সৌদাগর। মিস্টার মির্জা, অস্পষ্ট সুরে বলে উঠে দাঁড়াতে নিল ইরাম। তাকে ইশারা করে বসিয়ে দিয়ে বিপরীত দিকে চেয়ার টেনে বসতে বসতে অরণ্য বলল, ও প্লিজ, জাস্ট কল মি অরণ্য। আপনার নামটা সুন্দর, অরণ্য। আপনার চাইতে বেশি নয় ইরাম।
একটি শক্ত ঢুক গলার্ধকরণ করল রমণী। জীবনে প্রথমবারের মতন বুঝি অন্তরে একটা ধুকভুক অনুভূতি হলো। অরণ্য সবার প্রথমে অর্ডার দিয়ে দিল, নিজের জন্য কফি, ইরামের জন্য চা। ওয়েটার চলে যেতেই ইরাম জিজ্ঞাসা করল, আপনি কিভাবে জানলেন আমার চা পছন্দ? অরণ্য হাঁটুর উপর হাঁটু তুলে রহস্যময় হেসে বলল, আপনি প্রতিদিন স্কুলের ক্যান্টিনে বসে এক কাপ পিওর রং চা খান, আন্দাজ করাটা কঠিন কিছু নয়। ইরাম ভ্রু কুঁচকে ফেলল। আপনি আমাকে ফলো করেন নাকি? না করলে বিয়ের প্রস্তাব পাঠাতাম কিভাবে বলুন? একগাল হাসল অরণ্য। ইরাম সেই হাসির দিকে তাকালো। লোকটাকে হাসলে এত সরল লাগে কেন? অরণ্য ঝুঁকে সে টেবিলের কোণয়ে ঠেকিয়ে জানালো, চিন্তা করবেন না, আমি স্টকার নই। আপনার স্কুলের পাশে আমার একটা নির্মাণাধীন ফ্যাক্টরি আছে। ও, AMS ট্রেডার্স, ওটা আপনার? ওটার কাজে গিয়েছিলাম এক ঘোর বর্ষার দিনে। বিল্ডিংয়ের বারান্দায় দাঁড়িয়ে দেখলাম এক রমণী বেরিয়ে এলো স্কুল গেট থেকে। নিজের মাথায় ছাতা ধরার বদলে বাচ্চাদের মাথায় ছাতা ধরে ধরে সে তাদের তুলে দিল গাড়ি অবধি। অতঃপর ভিজে গেল তার শাড়ি, জড়িয়ে গেল আমার মন, হয়ে গেল চোখে চোখ, অন্তরের আলাপন। এবার না হেসে পারল না ইরাম। তার চোখজোড়া আনন্দে চকচক করে উঠল, গালে লালিমা ছেয়ে গেল। বাইরের স্নিগ্ধ সূর্যের আলো মুখে প্রতিফলিত হতেই অদ্ভুরে একটা আভা ছড়াতে লাগলো যেন চারপাশে। অরণ্য মন্ত্রমুগ্ধের মতন দেখল, যেন ইরামের চাইতে মনোমুগ্ধকর কোনো বস্তু তার চোখের আগে দর্শন করেনি। বুকে হাত দিয়ে অরণ্য মোলায়েম কণ্ঠে বলল, আস্তে আস্তে, বিয়ের আগে হার্ট অ্যাটাক করবেন না আমার প্রিয়। ইরাম তীর্যক হাসল। আপনাকে কে বলল আমি আপনাকে বিয়ে করতে রাজি হচ্ছি? হবেন না? তবে কি আপনার জন্য আমার 1000 বছর অপেক্ষার চাদর বিছিয়ে বসতে হবে? যদি শেষ ভাগ্যে তোলা থাকে কাজী, আমি তবে সহস্র বছর অপেক্ষা করতে রাজি। আপনি এত দারুণ দারুণ এসব কবিতা বানান কিভাবে? আপনিই তো আমার কবিতা। অরণ্য ইরামের চোখে প্রথমবারের মতন সরাসরি তাকালো। ওই চোখের মাঝে যে সরলতা, মুগ্ধতা এবং আবেগ সে দেখল, তাতে সন্দেহের কোনো অবকাশ পেল না। অতঃপর শুরু হলো তাদের ইঁদুর বিড়ালের দৌরাত্ম্য। পাক্কা 2 মাস প্রয়োজন হলো অরণ্যের ইরামকে বিয়েতে রাজি করানোর জন্য। শেষ দিনের ঘটনাটা অনেকটাই এমনই ছিল যে ইরাম স্কুল থেকে ফিরছিল গ্রীষ্মের তীব্র গরম মাথায় নিয়ে। প্রতিবার লুকালেই যাওয়া হয় তার, অথচ সেদিন আর হলো না। তার জন্য অপেক্ষা করছিল অরণ্যের গাড়ি। ইরাম ভেতরে ঢুকতে এসি অন করে দিল সে। অতঃপর ঝুঁকে ইরামের পায়ের পুরাতন সোজোরায় হাত দিল অরণ্য। দেখি প্লিজ, এই গরমে মানুষ শু পরে, স্যান্ডেল নেই। এ কি, আপনি আমার পায়ে হাত দিচ্ছেন কেন? অরণ্য কোনো কথা শুনল না। ইরামের শু খুলে দিয়ে বক্সের ভিতরে ঢুকিয়ে রাখল। পা মুক্ত হতেই মেলে বসতে পারল ইরাম। এসির বাতাসে বেশ আরাম লাগল। অরণ্যের উপস্থিতি নেহায়েত কম নয়। কোথা থেকে একটি বরফ ঠান্ডা লেমনেটের কাপ বের করে তাতে স্ট্র বসিয়ে ইরামের হাতে ধরিয়ে দিল সে। হতবাক ইরাম এক পলক অরণ্যের দিকে চেয়ে শেষমেশ মুচকি হেসে তাতে চুমুক দিল। অরণ্য ড্রাইভ শুরু করল। আকাশি রঙের ফুল হাতা শার্ট, উপরে কোট ব্লেজার, পুরোদস্তক ব্যবসায়ী লাগছে আজ মানুষটাকে। আর অবশ্যই বরাবরের মতনই সুদর্শন। ইরাম চোখ ফেরাতে পারল না। অরণ্যর গিয়ার ধরা, এক হাতে স্টিয়ারিং ঘোরানো, মনোযোগী দৃষ্টি, প্রত্যেকটা কার্যকলাপ সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। লেমনেট গলায় যেতেই গরমটা চিরবিদায় নিল। অন্য কিভাবে কিভাবে যেন সব সময়ে বুঝে যায় ইরামের কখন কি প্রয়োজন। মনে হচ্ছে আমার কোনো চান্স নেই, তাই না? হঠাৎ করে বিষণ্ণ গলায় বলে উঠল অরণ্য। ইরাম তাতে ভেবাচেকা খেয়ে গেল। প্যাসেঞ্জার সিটে সোজা হয়ে বসে শুধাল, মানে আমার ভাগ্যটা এমন, এই আর কি। মাথার উপর বাবা মা গুরুজনের ছায়া নেই তো, তাই সহজে কেউ আগলে নিতে চায় না। ইরামের বুকের ভেতরটা খামচে ধরল কেউ বুঝি। অরণ্য স্টিয়ারিং ঘুরিয়ে রাস্তার দিকে দৃষ্টি রেখে বলল, জীবনটা সহজ ছিল না। মানুষ ভাবে
টাকা থাকলে বুঝি সব আছে, অথচ আমার কাছে শান্তিটাই নেই। আপনার জানা আছে শান্তি কোথায় বিক্রি হয়? তবে নিজের জন্য কিনে এক বক্স ভরে রাখতাম। কেন যেন নিজেকে রুখতে পারল না ইরাম। অজান্তেই নিজের হাতটা গিয়ারের উপর রাখা অরণ্যের হাতের উপর রাখল। আপনার বাবা মাকে খুব মিস করেন, তাই না? মলিন হাসল অরণ্য। না, করি না। ওনারা চলে না গেলে বুঝতামই না দুনিয়াটা কতটা কঠিন। আত্মীয় নামক কালসাপগুলো সম্পত্তির লোভে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা ওনাদের বিদায় নেওয়ার পরেই বুঝেছি। আপনার সুখের সময় সবাই আপনার পাশে থাকে, এরপর সুযোগ বুঝে হামলে পড়ে। আমার দুনিয়ায় এখন আছি শুধু আমি, আমার অর্জন আর আমার একাকিত্ব। আফসোস নেই। ইরাম নিজের হাতের বাঁধনটা আর একটু শক্ত করে বলল, এখন থেকে আপনি আর আপনার অর্জন থাকবেন শুধু। একাকিত্বের ভারটা না হয় আমার উপর ছেড়ে দেবেন। অরণ্য সইতে পারল না। ব্রেক কষে তৎক্ষণাৎ গাড়ি থামিয়ে ফেলল। মাঝ রাস্তায় এইভাবে হঠাৎ থামিয়ে ফেলায় আশেপাশের যানবাহনে দ্রুত হর্ন বাজাতে লাগল। চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল, অথচ অরণ্যের কোনো দিকেই খেয়াল নেই। সে অপলক চেয়ে আছে ইরামের দিকে। ঝুঁকে এলো সে, রীতিমতো ফিসফিস করে উচ্চারণ করল, আরেকবার বলুন। ইরাম মোলায়েম হাসল, তার চোখে হালকা অশ্রু জলজল করল। একাকিত্বের দীর্ঘশ্বাস, মায়ার অবিশ্বাস আর বিয়েতে সর্বনাশ। আপনি নিজের সর্বনাশ করতে মুখিয়ে আছেন। কুয়াতে ঝাঁপ দেওয়া ঠেকানোর সাধ্যকার। অরণ্যের ঠোঁটে বিস্তৃত একটা হাসি ফুটল এবার। ইরামের হাতটা ধরে সে উপরে তুলল। প্রথমবারের মতো নিজের ঠোঁটে স্পর্শ ছুঁয়ে দিল কাজের কারণে রুক্ষ হয়ে আসা আঙুল চুড়ে। বলল, এই হাতে রুক্ষতা মানায় না, এতে আমি বুনব শুধুই কমলতা। শুনছেন আমার প্রিয়, আজ থেকে এই অরণ্যের হাজারো কাটার গাছের মাঝে একটিমাত্র ফুল গাছ আপনি। আজ ইরামের বিয়ে, কাবিন এবং যাবতীয় কাজ সকালেই হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র অনুষ্ঠান। যদিও ইরাম মত দিয়েছিল ছিমছাম অনুষ্ঠানের আয়োজন করবে, বেশি মানুষের উপস্থিতিতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তবে শেষ মুহূর্তেই অরণ্য বেঁকে বসেছে। না, ইরামকে সে চুপে চাপে বিয়ে করবে না। সমস্ত এলাকার মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াবে। যে মানুষগুলো এতদিন ইরামকে নিয়ে হাজার কথার চালাচালি করেছে, তাদের যদি একটু ভালো মতো আপ্যায়ন করা না হয় তাহলে কিছু হলো? ইরাম স্টেজের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোগ্রাফারের জন্য পোজ দিতে দিতে অদূরে দাঁড়ানো অরণ্যকে দেখছে। শেরওয়ানি পরনে লোকটাকে আজ অনন্য লাগছে। ইরাম থেকে থেকে স্বামীকে দেখে যাচ্ছে। একপাশে খাওয়া দাওয়ার ব্যবস্থা, সেখানে মানুষজন খেতে বসে পড়েছে। মুরব্বীরা সব একসঙ্গে প্লেটের পর প্লেট মাংস সাবার করছে। খেতে পারুক বা না পারুক, নেওয়ার কমতি নেই। বিয়েবাড়ির এই অপচয়টা ইরামের একদম পছন্দ নয়। ফটোগ্রাফারকে বিরতি দিয়ে সে ভারী লেহেঙ্গা তুলে এগুলো টেবিলের দিকে। অরণ্য দাঁড়িয়ে আছে, সকলের খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে কি না দেখছে। একজন মুরব্বী তাকে ডেকে কিছু বলতে মুচকি হেসে অরণ্য বলল, ভালো করে খান চাচা। যার বিয়ে না হওয়ার চিন্তায় মাথার চুল উঠিয়ে ফেলেছেন, তার বিয়ের খাবারটা কেমন লাগছে? এই, চাচাকে আরো 2 পিস রোস্ট দাও। ইরাম কাছে গিয়ে খপ করে অরণ্যের বাহু ধরে ফেলল। বাকিদের উদ্দেশ্যে জোরপূর্বক হেসে তাকে টেনে সরিয়ে নিয়ে এসে বলল, আপনি কি শুরু করেছেন? এভাবে কেউ বলে? ও মা, ওনারা বললে দোষ নেই, আমি পাল্টা বললেই দোষ? শুনো কবিতা, তোমার জন্য আমি করতে পারি ঝগড়া। আমার লাগবে না কোনো মহড়া, বাজাবো শুধু নাগারা। হেসে ফেলল ইরাম। অরণ্যের বাহু চাপড়ে বলে উঠল, পাগল হয়ে গিয়েছেন আপনি। তোমাকে বউ রূপে দেখে আমার সার্কিট হাউজে আগুন লেগে গেছে। এই জ্বালা শুধু আজকের রাতেই মেটানো সম্ভব হবে। তো বলছিলাম, যদি এক্ষুনি একটু প্রাইভেসি খুঁজে পেতে পারি তাহলে। ইরাম ভ্রু তুলে অরণ্যকে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড়ে চলে এলো। পেছন থেকে অরণ্যের খিলখিল হাসির আওয়াজ ভেসে এলো। স্টেজের কাছে চলে আসতে ইরামের চোখ পড়ল অনাকাঙ্ক্ষিত মানুষটার উপর, সামিয়া মুন্সি। খালার বাড়িতে বেশ সংশয় নিয়ে দাওয়াতের কার্ড পাঠিয়েছিল সে। ভাবেনি তিনি সত্যি এসে পড়বেন। মিথিলার সঙ্গে কথা বলছেন সামিয়া। ইরাম এগোতেই ঘুরে তাকালেন, আপাদমস্তক পর্যবেক্ষণ করলেন নববধূকে।
মাশাল্লাহ, কি মিষ্টি লাগছে আমার ইরামটাকে। খালামণি। সামিয়াকে জড়িয়ে ধরল ইরাম। কত বছর পর আজ এই মানুষটার এমন আদুরে ছোঁয়া পেল, হিসেব নেই আর। সামিয়া ইরামের পিঠে পরম আদুরের হাত বুলিয়ে দিলেন, কপালে চুমু খেলেন। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, অবশেষে তোর জীবনে সুখের দিন এসেছে। ইরাম মন ভরে গ্রহণ করল সবটুকু আদর। মুচকি হেসে বলল, সব তোমাদের দোয়া খালামণি। তুমি আজ এসেছ, আমি কতটা খুশি হয়েছি বুঝাতে পারবো না তোমায়। আমি ওরে, তোকে বধূর রূপে দেখার স্বাদ আমার পূরণ হয়ে গেল। স্টেজে এসো আপু, ফ্যামিলি ফটো তুলব। এমন সময় স্টেজ থেকে ইহানের ডাক ভেসে এলো। ইতিমধ্যে স্টেজের উপর সোফায় বসেছে সবাই, রাহাত, মিথিলা, অরণ্য মাঝখানে। ইহান পিছনে দাঁড়িয়ে হাত তুলে ইরামকে ডাকছে। ইরাম সামিয়ার দিকে ফিরল। আসো খালামণি, ফ্যামিলি ফটো। আরে না না, ফ্যামিলি কিভাবে আমি? আসুন না খালামণি, প্লিজ, আপনি আমাদের পরিবারই তো। স্টেজ থেকে জোর গলায় বলল অরণ্য। এবার আর মানা করতে পারল না সামিয়া। ইরাম তাকে স্টেজে নিয়ে গেল। ইহানের সঙ্গে পিছনে দাঁড়ালেন তিনি হাসি মুখে। ইরাম অরণ্যের পাশে বসল। অত্যন্ত যত্ন নিয়ে তার চুলের ওড়না লেহেঙ্গা গুছিয়ে দিল অরণ্য নিজ হাতে, যেন ছবিতে সুন্দর দেখায়। মিউজিক বাজছে গম গম করে। মেহমানের বাচ্চারা এদিক সেদিক নাচানাচি করছে। অনেকেই ছবি তুলছে স্টেজের। ফটোগ্রাফার পজিশন নিয়ে দাঁড়ালো। এত এত লোক, এত লোকসজ্জার মাঝে ঠোঁটে বিরাট হাসি ধরে রেখে যখন ইরাম সামনে তাকালো, তখনই ভিড়ের মাঝে একটি অবয়বের উপর তার দৃষ্টি আটকে গেল। বহু দূরে, মেহমানদের ভিড়ের মাঝে, একদম পেছনের দিকে, কালো পাঞ্জাবি পরনে এক সুউচ্চ সুঠাম অস্তিত্ব। জলজলে একজোড়া চোখ, ভ্রুর উপরে চকচকে সিলভার পিয়ার্সিং। বুকে দুবাহু বেঁধে তাকিয়ে আছে স্টেজের দিকে। দৃষ্টি জুড়ে অনুভূতিহীনতা, শূন্যতা। ইরাম জমে গেল, নিষ্পলক চেয়ে রইল। ওই গভীর কালো চোখের সঙ্গে তার দৃষ্টি মিলল। অরণ্য নিজের মাঝে ইরামের একটা হাত ধরে রেখেছে। সে হাতটা কাঁপল খানিক। অস্পষ্ট সুরে আনমনে ইরাম উচ্চারণ করল, আলাদিন। ডাকটা ওই মানুষ অব্দি পৌঁছেছে কিনা ইরামের জানা নেই। চোখ ধাঁধানো ফ্ল্যাশের আলোয় চারপাশ উচ্ছ্বাসিত হতে লাগল বারংবার। যখন ইরামের চোখে ভেসে এলো, তখন সে দেখল মানুষটা আর ভিড়ের মাঝে নেই, উল্টো ঘুরে হাঁটা শুরু করেছে। একটা সময় সে গেট পেরিয়ে গেল, আড়াল হয়ে গেল রাত্রির কালিকুল আধার মাঝে। একবারও আর পিছন ফিরে তাকালো না। হ্যালো মাই লাভলি অডিয়েন্স, আজকে আই এম সো সরি, ছোট পর্ব হয়ে গেছে, কজ পরের পর্বে একটা ধামাকা আছে। আজকে ছোট পর্ব, বাট ইন্টারেস্টিং পর্ব। আজকে তো সাইবানের মনে মনে বাঁচতেছে, ওরে ইরাম আপু, চোখেতে ধুলে দিয়া তুমি বড় লুকস বিয়ে করে নিলা। যাই হোক, তোমাদের জন্য একটা টাস্ক বলতে পারো। আজকের পর্বে যদি অনেকগুলা কমেন্ট আসে, একদম সুন্দর সুন্দর কমেন্ট করবা সবাই, অনেক যদি কমেন্ট আসে, তাহলে হচ্ছে আমি আগামীকাল লাইভে চলে আসবো তোমাদের সাথে আড্ডা দিতে। তো কি আজকের পর্বে অনেক অনেক কমেন্ট করে ফেলো, আর রেডি থাকো আগামীকাল লাইভ দেখার জন্য। ইনশাল্লাহ তোমাদের সাথে অনেক অনেক আড্ডা হবে, অনেক মজার মজার গল্প হবে, আর তোমাদের সকল প্রশ্নের উত্তর আমি আগামীকাল লাইভে দিয়ে দিব। ওকে, যাই হোক, শুনছিলেন জাবিন ফুরকানের লেখা আমার আলাদিন। গল্প পাঠিয়েছিলাম আমি তাসরোজ মিম। আজকে শুনলেন গল্পটির 24তম পর্ব। আজকের পর্বটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভালো লেগে থাকলে গল্পে একটা লাইক এবং চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন। পরবর্তী পর্ব খুব শীঘ্রই নিয়ে হাজির হব। ততক্ষণে চোখ রাখুন স্টোরি বাই তাসরোজ চ্যানেলে। আল্লাহ হাফেজ। ওয়ে রেডি থাকো কালকে লাইভের জন্য।